আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রতারণার মামলা কি জামিনযোগ্য মামলা কিনা। অনেকেই প্রশ্ন করে থাকেন যে একটি প্রতারণার মামলা করেছি, আসামি কি জামিন পেয়ে যাবে কিনা, বা একটা প্রতারণার মামলা খেয়েছি, আমি কি সহজে জামিন পাবো কিনা। এই বিষয় নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। এছাড়া আপনারা কিন্তু মোবাইল ফোনে অনেক ধরনের মেসেজ করে থাকেন। এছাড়া আপনারা কমেন্ট বক্সেও কিন্তু জানান যে প্রতারণার মামলা খেয়েছি বা প্রতারণার মামলা করেছি, এই মুহূর্তে আমাদের করণীয় কি, পরবর্তী স্টেপ কি হবে, এই বিষয়ে কিন্তু আপনারা জানতে চান। আজকে শুধুমাত্র আলোচনা করব প্রতারণার মামলাটা কি বেলেবল সেকশন কিনা, অর্থাৎ এটি জামিন পাওয়া যায় কিনা। প্রিয় দর্শক, যদি আপনার কাছ থেকে কোনো ব্যক্তি যদি কোনো টাকা পয়সা আত্মসাৎ করে থাকে, বিশ্বাসভঙ্গ করে থাকে, তাহলে আপনি কি করেন? তাহলে আপনি একটি প্রসিডিওর মেনে আপনি থানায় অথবা কোর্টে গিয়ে 406 এবং 420 এবং 506 দ্বারা একটি মামলা দায়ের করেন। নর্মালি যদি আপনার টাকা পয়সা আত্মসাৎ করে ফেলে এবং সেই সাথে যদি প্রতারণা করে, তাহলে আপনার কিন্তু 406 এবং 420 দ্বারা মামলাটি দায়ের করে থাকেন। এখন যদি এই টাকা পয়সা চাইতে গিয়ে অপোজিশন যদি তাকে মৃত্যুর হুমকি দেয় অথবা এমন কোনো ক্ষতি সাধন করবে, এরকম যদি কোনো হুমকি দেয়, তাহলে কিন্তু আপনারা 506 দ্বারাও অ্যাড করে কিন্তু মামলা দায়ের করেন। এখন এই মামলা যদি থানাতে দায়ের করা হয়, তাহলে এই মামলার যিনি আসামি থাকবেন তার কি করণীয় আছে এবং যে বাদী থাকবে তার কি করণীয়। প্রিয় দর্শক, যদি থানায় মামলা দায়ের করা হয়, তাহলে অবশ্যই মামলায় আসামিকে গ্রেপ্তার করা হবে। এখন আসামিকে যখন গ্রেপ্তার করা হবে, আসামি অবশ্যই একজন আইনজীবী ধরবেন এবং আইনজীবী ধরে কিন্তু সে জামিন নেওয়ার ট্রাই করবেন। এজন্য তার যা করণীয় সে করবেন। বাদীপক্ষের করণীয় হচ্ছে, যদি সে জামিনের পিটিশন দেয়, অবশ্যই সে জামিন বাতিলের পিটিশন দিবে, যেন সে জামিন না পেতে পারে। আর আসামি পক্ষের আইনজীবী অবশ্যই জামিনের পিটিশন দিলে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে কোন কোন সেকশন বেইলেবল এবং কোন কোন সেকশন নন বেইলেবল, অর্থাৎ কোন কোন ধারা জামিনযোগ্য এবং কোন কোন ধারা জামিন অযোগ্য। কারণ জামিনযোগ্য যদি ধারাগুলো হয়ে থাকে, তাহলে কিন্তু মামলাটা জামিন করার জন্য সহজ হয়ে থাকে। আর যদি বেইলেবল সেকশন না হয়, অর্থাৎ জামিন অযোগ্য সেকশন যদি হয়, তাহলে কিন্তু জামিন করানোটা একটু টাফ হয়ে থাকে এবং টাকার পরিমাণের উপরও ডিপেন্ড করে যে জামিনটা পেতে পারে কি পারে না। এছাড়া আদালতের কিন্তু একটি মর্জিরও ব্যাপার রয়েছে যে আদালতকে জামিন দিবে কিনা। প্রিয় দর্শক, এখন যদি আপনারা মামলার বিষয়ে আরও জানতে চান, সেক্ষেত্রে আমাদের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তবে 406, 420 এবং 506 দ্বারা কোনটি বেইলেবল সেকশন, অর্থাৎ কোনটি জামিনযোগ্য সেকশন। প্রথমে আসেন টাকা আত্মসাৎ। আপনার সম্পত্তি যদি আত্মসাৎ করে, তাহলে কোন সেকশনটি? 406 কিন্তু নন বেইলেবল সেকশন, অর্থাৎ জামিন অযোগ্য ধারা। এই ধারার আন্ডারে যদি কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়, তাহলে কিন্তু দিনে দিনে সে জামিন পাবে না, অর্থাৎ তাকে জামিন পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী কার্যদিবস পর্যন্ত, এবং সেখানে আপনার বিভিন্ন প্রসিডিউর মেনে কিন্তু আদালত জামিন দিতে পারে। এবং 420 দ্বারা প্রতারণার মামলা একটি বেইলেবল সেকশন, অর্থাৎ যদি আপনার বিরুদ্ধে 406, 420 দ্বারার মামলায় 406 দ্বারা না থাকে, তাহলে কিন্তু 420 দ্বারায় আপনি চাইলে আদালত জামিন দিতে পারে। আপনি জামিনের প্রার্থনা করলে যত টাকা দিয়ে মামলা হোক না কেন, আদালত কিন্তু জামিন দিতে পারে। এছাড়া 506 দ্বারাও কিন্তু জামিনযোগ্য সেকশন। ধরেন আপনার বিরুদ্ধে কোনো ব্যক্তি মামলা দায়ের করে এসেছে, মামলাটি 406, 420 এবং 506 দ্বারা। আদালত সবকিছু শুনে জবানবন্দি নেওয়ার পরবর্তীতে 406 দ্বারাটি কেটে দিল। সুতরাং আপনার বিরুদ্ধে দুইটি সেকশন রইল, একটি হলো 420 আর একটি হলো 506। এখন 420 এবং 506 দ্বারা যদি মামলা দায়ের করা হয়, তাহলে আসামি কিন্তু জামিন পেয়ে যাবে খুব সহজে। সেই জন্য আপনাদের কিন্তু ইন্টেনশনালি আপনার 406 দ্বারা আছে কিনা সেটি কিন্তু দেখতে হবে, এবং সেই জন্য আপনার যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো অবশ্যই আইনজীবীর মাধ্যমে কিন্তু পালন করতে হবে। এছাড়া আপনি যদি থানাতেও মামলা দায়ের করেন, এই বিষয়গুলো অবশ্যই কনসার্ন রাখতে হবে। তাহলে কি দাঁড়াল? 406 দ্বারা হচ্ছে নন বেইলেবল সেকশন, অর্থাৎ এই দ্বারায় সহসায় জামিন পাওয়া যায় না। আর 420 দ্বারা একটি বেইলেবল সেকশন, 506 দ্বারাও একটি বেইলেবল সেকশন, অর্থাৎ এই দুইটা সেকশনে আপনি চাইলে সহজেই জামিন নিতে পারেন। এখন আপনি 406 দ্বারা যদি মামলা খেয়ে থাকেন, তাহলে আদালত কোন কোন ক্ষেত্রে আপনাকে জামিন দিতে পারে? প্রিয় দর্শক, যদি আপনি খুব গুরুতর অসুস্থ হয়ে থাকেন, তাহলে আদালত কিন্তু সুবিবেচনা করে কিছু সময়ের জন্য জামিন দিতে পারে। এছাড়া কিন্তু আপনাকে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আর যদি আপনাকে জামিন দিয়েও দেয়, সেক্ষেত্রে কিছু সময়ের জন্য জামিন দিতে পারে, অর্থাৎ আপনাকে হয়তো আপোষের শর্তে 1 মাস বা একটা ডেট পর্যন্ত জামিন দিতে পারে। এবং পরবর্তী ডেট আসলে বাদীর সাথে যে আপোষ হয়েছেন কিনা, কোনো ধরনের কার্যকলাপ সম্পূর্ণ করেছেন কিনা, এই ধরনের কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে। এবং যদি
আপোষ আপনারা না করেন তাহলে কিন্তু পুনরায় আবার আপনাকে গ্রেপ্তার করতে পারে প্রিয় দর্শক। সেই জন্য আপনি যে মামলায় খান না কেন আপনার বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। অনেকে এমনও বলে থাকেন যে সমন দেওয়ার সময় আপনার যে সমন ব্যক্তি রয়েছে তিনি হয়তো আসামিকে বলে যে আপনার কাছে যে এভিডেন্সগুলো রয়েছে এগুলো নিয়ে আপনি আদালতে যান, আইনজীবীর প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আপনার যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো আইনি প্রসিডিউর মেনে একজন বিজ্ঞ আইনজীবী জানে যে আপনাকে কিভাবে কোন প্রসিডিউর মেনটেন করে জামিন করাতে হবে, আপনি কিন্তু জানেন না। সুতরাং এরকম ভুল কখনোই করবেন না যে সমন পেলেন আপনি আদালতে চলে গেলেন, আপনি আপনার কথাগুলো আদালতে খুলে বলেন, সরাসরি কিন্তু আপনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন প্রিয় দর্শক। সেই জন্য অবশ্যই একজন আইনজীবীর সহযোগিতা নেবেন। এই সহযোগিতার জন্য আমাকেও যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এছাড়া যদি এই বিষয়ে অর্থাৎ 406, 420 এবং 506 ধারার বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু রয়েছে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।